চারুলতার দয়ায় আজ অরুণের প্রাণ কেড়ে নেব। বিকল পুতলিটির মুখ খুলে কালো রঙের সে বিষাক্ত মায়াবী চূর্ণ ফুটন্ত পায়েসের বাটির ভেতরে ঢেলে দেয়। রান্নাঘরের বাইরের করিডোর। জয়া কাকিমা ভান্ডার ঘরের দিকেই যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান বৃদ্ধা দাদু রান্নাঘর থেকে খুব সন্তর্পণে বেরিয়ে আসছে এবং তার মুখে এক কুটিল তৃপ্তির হাসি। আরে এই লোকটা রান্নাঘর থেকে এমন জোর। বিকল তার দু হাত ওপরের দিকে তুলে এক অদ্ভুত মায়াবী মন্ত্র পড়তে শুরু করে। তার শরীর থেকে নীল আলো ঠিকরে বের হতে থাকে এবং সেই আলো। হ্যাঁ বাবা অরুণ, শত্রুর কোনো নির্দিষ্ট রূপ বা সময় থাকে না, তারা সুযোগের অপেক্ষায় থাকে। তোরা খুব সাবধানে যাবি আর কাজ শেষ করে দ্রুত প্রাসাদে ফিরে আসবি। আদেশ করুন প্রভু কাল ভৈরব, আমি এবার আমার সমস্ত মায়াবী শক্তি দিয়ে অরুণের বুক চিরে ফেলবো। আপনি শুধু আমাকে পথ দেখিয়ে দিন। আমাকে হেমরাজের রাজকীয় রান্নাঘর। ময়না উনুনের পাশে অঝরে কাঁদছে। তার মনে হচ্ছে সে নিজের হাতে অরুণের জন্য মৃত্যু তৈরি করেছিল। ক্যাবলা তাকে সান্ত্বনা দিচ্ছিল। ক্যাবলা, আমি কি বোকা? আমি ওই শয়তান বুড়োটার মিষ্টি কথাই ভুলে গেলাম। আমি নিজের হাতে অরুণ দাদার জন্য পায়েস বানালাম আর ওই সুযোগে শয়তান দাদাতে বিষ মিশিয়ে দিল। আর যদি সোনা পাখি না আসতো তবে আমার রান্না করা পায়েস খেয়ে তো অরুণ দাদা মরে যেত। আমি চারু দিদিকে কি মুখ দেখাতে পারতাম বলো? মায়না, তুমি চুপ করো। তুমি মিশামিশি নিজেকে দোষ কেন দিচ্ছ? তুমি তো আর জানতে না যে ওই বুড়ো কাল ভৈরবটা গুপ্তচর। তুমি নিজের ভালোবাসা দিয়ে অরুণ দাদার জন্য পায়েস বানিয়েছিলে। আমি বাইরে থেকে তোমাকে ডাকলাম বলেই তো তুমি গেছিলে। এতে তোমার বিন্দু মাত্র কোনো অপরাধ নেই গো। কিন্তু ক্যাবলা, আমার তো আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমি কেন ওই অচেনা লোকটাকে খাবারের এত কাছে বসতে দিলাম? চারু দিদি আর অরুণ দাদা আমাদের এত ভালোবাসে আর আমি তাদের এত বড় বিপদে ফেলে দিলাম। আমার বুকের ভেতরটা ভয়ে এখন কাঁপছে। তুমি শান্ত হও ময়না। চারু দিদি আর অরুণ দাদা তোমাকে নিজের বোনের মতো ভালোবাসে। তারা তোমাকে একটুও ভুল বোঝেনি। বরং এই ঘটনা আমাদের শিখিয়ে দিল যে বাইরের কাউকে আর সহজে বিশ্বাস করা যাবে না। এখন থেকে আমরা রান্নার সময় আরও সাবধানে থাকবো। কেউ যেন কোনোভাবে আমাদের খাবারের কাছে আসতে না পারে। সুরেশপুর গ্রামে ভ্যাবলা ও মীরার বাড়ি। বাড়ির উঠোনে মীরা সন্ধে প্রদীপ দিচ্ছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় প্রদীপটা কেঁপে ওঠে এবং মীরার মনে এক অদ্ভুত ভয় কাজ করে। ওগো সঞ্জা, তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। আমার মনটা হঠাৎ করে কেমন যেন কচকে উঠলো। প্রদীপের শিখাটা এমন ভাবে কেঁপে উঠলো যেন কোনো অশুভ বাতাস আমাদের ছুঁয়ে গেল গো। হেমরাজে চারু দিদি আর অরুণ দাদা ওরা সবাই ভালো আছে তো? আমার কেন জানি না মনে হচ্ছে তার সাথে বড় কোনো বিপদ হয়েছে। মীরা, তুমি খামাখা চিন্তা কেন করছো? হেমরাজের রাজপ্রাসাদে জগু কাকা, জয়ামা আর ক্যাবলারা আছে। অরুণ দাদার মতো বীর রাজা থাকতে চারু দিদির কোনো ক্ষতি হতে পারে না গো। তুমি শুধু সন্ধ্যেবেলায় এসব অলক্ষণের কথা কেন মনে আনছো বলো তো? তুমি বুঝতে পারছো না, আমার মন বলছে কাল ভৈরব নিশ্চয় আবার কোনো নতুন ষড়যন্ত্র করেছে। চারু দিদি মানুষটা বড্ড সরল। কেউ বিপদে পড়ে এলে তিনি তার ফিরিয়ে দিতে পারেন না। ওই সরলতার সুযোগ নিয়ে যদি কোনো শত্রু প্রাসাদে ঢুকে পড়ে, তুমি কাল সকালে একবার হেমরাজে গিয়ে ওদের খবর নিয়ে এসো কিন্তু। ঠিক আছে মীরা, তুমি যখন এত করে বলছো, আমি কাল সকালে হেমরাজের প্রাসাদে গিয়ে সবার সাথে দেখা করে আসবো। তুমি এখন বিধাতার কাছে চারু দিদির জন্য আর অরুণ দাদার জন্য মঙ্গল কামনা করে। হ্যাঁ, তাদের উপর বিধাতার আশীর্বাদ সবসময় যেন থাকে। হেমরাজের বিস্তীর্ণ চরণভূমি। সোনা পাখি ডানা ঝাপটে উড়ে এসে লালুর কাছে দাঁড়ায় আর প্রাসাদের ভেতরের সব লোমহর্ষক ঘটনা খুলে বলে। লালু, আজ আমি ঠিক সময় না পৌঁছালে অরুণের প্রাণটাই চলে যেত। তুই ঠিকই বলেছিলি লালু। ওই বড়টা খাবারে বিষ মিশানোর সুযোগ খুঁজছিল। আমি জানালার কার্নিশ থেকে দেখলাম লোকটা পায়েসের বাটিতে নীল বিষ মিশিয়ে দিল। অরুণ যে পায়েস খেতে যাবে, আমি উড়ে গিয়ে বাটিটা মেঝেতে ফেলে দিলাম। সাব্বাস সোনা পাখি,
তুই আজ হেমরাজ্যের রাজাকে নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই সাহসের কথা হেমরাজ্যের ইতিহাসে লেখা থাকবে। তারপর কি হলো? প্রহরীরা কি শয়তানটাকে ধরতে পেরেছে? না রে লালু, লোকটার আসল রূপ ধরে লিন্দার সাথে মিলিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল যে ও নাকি কালভৈরবের পাঠানো চার। এখন তো প্রাসাদের সবাই ভীষণ সতর্ক হয়ে গেছে। চারু দিদি আর জগু কাকারা এখন প্রাসাদের নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছে। আমি জানতাম কালভৈরব এত সহজে হার মানবে না। প্রাসাদের ভেতরে যখন ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, তখন ও নিশ্চয় এবার প্রাসাদের বাইরের রাস্তায় কোনো মায়াজাল পাতবে। রাজপুত্রকে এখন প্রাসাদের বাইরে যাওয়া খুব সাবধানে করতে হবে। তুই রাজপুত্রের আশেপাশে কড়া নজর রাখবি সোনা পাখি। পরদিন মধুপুরের রাজপ্রাসাদ। সেনাপতি রাজেশ অত্যন্ত চিন্তিত মুখে হেমরাজ্য থেকে আসা একটি চিঠি পড়ছিলেন। জেসমিন সেখানে এসে রাজেশের চিন্তিত মুখ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। রাজেশ বাবু, আপনার হাতে ওটা কিসের চিঠি? হেমরাজ্য থেকে কোনো খবর এসেছে নাকি? মামা মশাই মহারানী তো একটু আগেই বিশ্রাম নিতে গেল। চারু দিদি ভালো আছে তো? আপনার মুখটা এমন শুকিয়ে গেল কেন? জেসমিন, এটা হেমরাজ্যের জগু কাকার পাঠানো জরুরি বার্তা। আজ সকালে রাজপ্রাসাদের রান্নাঘরে রাজা অরুণের খাবারে মায়াবী বিষ মেশানোর চেষ্টা হয়েছিল। কালভৈরবের এক গুপ্তচর বৃদ্ধের ছদ্মবেশে চারুদিদির কাছে আশ্রয় নিয়ে এই জঘন্য কাজ করেছে। ভাগ্যের সোনা পাখি ঠিক সময়ে এসে অরুণের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। হে বিধাতা, কালভৈরবের এত বড় স্পর্ধা! ও চারু দিদির প্রাসাদের ভেতরে গুপ্তচর পাঠিয়ে দিয়েছে। চারু দিদি সরলতার সুযোগ নিয়ে শয়তানরা কাজ করেছে। আমাদের হেমরাজ্যে এখনই কিছু সেনা পাঠানো উচিত রাজেশ বাবু। কালভৈরব তো যে কোনো সময় আবার হামলা করতে পারে। জগু কাকা চিঠিতে লিখেছেন যে তারা হেমরাজ্যের ভেতরে নিরাপত্তা দ্বিগুণ করে দিয়েছেন। আমাদের এখন মধুপুরের দিকে বেশি নজর দিতে হবে জেসমিন। আমি সেনাপতি হিসেবে এখনই প্রাসাদের প্রহরীদের কড়া নির্দেশ দিচ্ছি যেন মধুপুরের সীমানায় কোনো অচেনা যুবক প্রবেশ করতে না পারে। অদিতির ঘরের চারপাশে আমি নিজেই পাহারায় থাকবো। হেমরাজ্যের বিশেষ দরবার কক্ষ। রাজা অরুণ, মহারানী চারুলতা এবং যোগুবাবু রাজ্যের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে এক জরুরি বৈঠকে বসেছে। সবার মুখে চিন্তার ছায়া। বাবা, এই ঘটনার পর আমি বুঝতে পারছি যে আমাদের শত্রু শুধু বাইরে নয়, ছদ্মবেশে আমাদের প্রাসাদের ভেতরেও ঢুকে পড়তে পারে। আজ থেকে হেমরাজ্যের রাজপ্রাসাদে প্রবেশ করার আগে সবাইকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কোনো অচেনা মানুষকে আর সরাসরি অতিথি কক্ষে নিয়ে আসা যাবে না। রাজপুত্র একদম ঠিক বলেছেন বাবা। আমি জানি দয়ার সরলতার জন্য হেমরাজ্যের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারি না। একজন রানী হিসাবে আমাকে এখন অনেক কঠোর হতে হবে। প্রজা রক্ষার নামে কোনো মায়াবী শয়তান যেন আমাদের প্রাসাদে ঢুকতে না পারে, সেদিকে আমাদের সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত রাজপুত্র। আমি ক্যাবলাকে প্রধান ফটকের দায়িত্বে বসিয়ে দিয়েছি আর আমাদের বিশ্বস্ত সৈন্যদের প্রাসাদের চারপাশে মোতায়েন করেছি। কিন্তু কালভৈরব এত সহজে আর ছাড়ার পাত্র নয় গো। ও নিশ্চয়ই কোনো নতুন ভয়ঙ্কর ফাঁদ তৈরি করছে। আমাদের প্রতিটি পদক্ষেপ এখন অনেক সাবধানে নিতে হবে। কালভৈরব যদি ভেবে থাকে এইসব গুপ্তচর পাঠিয়ে সে রাজা অরুণকে ভয় দেখাবে, তবে সে ভুল ভাবছে। আমি হেমরাজ্যের রাজা। কালভৈরবের প্রতিটি চক্রান্ত আমি তলোয়ার দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব। কালভৈরবের অন্ধকার গুহা। জাদুর বেদির সামনে দাঁড়িয়ে কালভৈরব এক বিভৎস অট্টহাসিতে ফেটে পড়ে এবং বিকলকে নতুন নির্দেশনা দেয়। আদেশ করুন প্রভু কালভৈরব, আমি এবার আমার সমস্ত মায়াবী শক্তি দিয়ে অরুণের বুক চিরে ফেলবো। আপনি শুধু আমাকে পথ দেখিয়ে দিন, আমাকে এখন কি করতে হবে।
আমার জাদুর আয়না বলছে প্রজাদের সাহস জোগাতে আর রাজ্যের সীমানা সুরক্ষিত করতে রাজা অরুণ আগামীকাল সবাইকে প্রাসাদের বাইরের সীমানা পরিদর্শনে বের হবে। তুই আজ রাতে হেমরাজ্যের সীমানার ওই নির্জন জঙ্গলের রাস্তায় যাবি, যেখানে আমি তোকে এক ভয়ঙ্কর মায়াবী হাত পাতার মন্ত্র শিখিয়ে দিয়েছি। আপনার আদেশ শিরোধার্য প্রভু। আমি আজ রাতেই জঙ্গলের রাস্তায় এমন এক মায়াবী দেয়াল তৈরি করব যা কেউ খালি চোখে দেখতে পাবে না। অরুণ সে রাস্তা দিয়ে পার হওয়ার সময় আমার পাতা ফাঁদে আটকে গিয়ে ধরফর করবে। হেমরাজের রাজকীয় শয়নকক্ষ। রাত গভীর হয়েছে। রাজা অরুণ জানালার বাইরে তাকিয়ে আছে। মহারানী চারুলতা তার পাশে এসে দাঁড়ালো। চারুলতা, আজকের ঘটনার পর রাজ্যের প্রজাদের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। কাল ভৈরবের গুপ্তচর প্রাসাদে ঢুকে পড়েছিল শুনে সীমানার প্রহরীরা নিশ্চয়ই আতঙ্কে আছে। একজন রাজা হিসেবে আমাকে প্রজাদের সাহস জোগাতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল সকালেই আমি হেমরাজ্যের সীমানা পরিদর্শনে বের হব। রাজপুত্র, আমি জানি একজন রাজা হিসেবে আপনার কর্তব্য কতটা কঠিন, কিন্তু আমার মন আজ কোনোভাবেই সায় দিচ্ছে না। কাল ভৈরব নিশ্চয়ই প্রাসাদের বাইরে আপনার উপর আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে। আপনি কি কালকে 3টা প্রাসাদে থাকতে পারেন না? আমি তোমার ভয়টা বুঝতে পারছি চারুলতা, কিন্তু রাজা যদি ভয়ে প্রাসাদের ভেতরে লুকিয়ে থাকে তবে প্রজারা কার উপর ভরসা করবে? তুমি হেমরাজ্যের মহারানী, তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি খুব সাবধানে যাব এবং সীমানা পরিদর্শন করে বিকেলের মধ্যে প্রাসাদে ফিরে আসব। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন আমি আর আপনাকে বাধা দেব না, কিন্তু আপনি একা যাবেন না। আপনার সাথে একদল বিশ্বস্ত সৈন্য আর সেনাপতি অবশ্যই থাকা উচিত। বিধাতা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। রাজপ্রাসাদের টানা বারান্দা। যোগুবাবু প্রহরীদের পাহারার তদারকি করে নিজের কক্ষে ফিরছিলেন। পথেই জয়ার সাথে তার দেখা হয়। ও মীরার বাবা, তুমি এখনো ঘুমোওনি? সারাদিন এভাবে এত ঝক্কি সামলে এখন একটু বিশ্রাম তো নেবে। আর সারাটা দিন আমার বুকটা ভয়ে কেমন দরপড় করছিল। ভাগ্যিস অরুণ বাবা আজ বেঁচে গেল। জয়া, আমার কি এখন আর ঘুমানোর সময় আছে? রাজপুত্র অরুণ সিদ্ধান্ত নিয়েছে কাল সকালে সে রাজ্যের সীমানা পরিদর্শনে যাবে। কাল ভৈরবের শয়তানরা যখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে তখন রাজপুত্রকে একা সীমানার দিকে যেতে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। আমি ঠিক করেছি, কাল সকালে আমি নিজে একদল সুদক্ষ প্রহরী নিয়ে রাজপুত্রের সাথে সীমানায় যাব। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো মীরার বাবা। তুমি সাথে থাকলে আমার আর চারু মায়ের মনে অনেক জোর থাকবে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। কাল ভৈরবের ওই গুপ্তচরটা ধোয়া তৈরি করতে পারে। সে নিশ্চয় রাস্তাঘাটেও কোনো জাদু করে রাখতে পারে, বুঝলে তো? তুমি একদম চিন্তা করো না জয়া, আমি আমার জীবনের বিনিময়ে হলেও রাজপুত্রের কোনো ক্ষতি হতে দেব নেগো। তুমি সারুমাকে একটু সামলে রেখো। আমি এখন গিয়ে কালকে যাত্রার জন্য প্রহরীদেরকে প্রস্তুত হতে বলি গো। হেমরাজ্যের সীমানার দিকে গভীর নির্জন জঙ্গল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাত জাগা পাখিদের ডাকে একটা গা ছমছমে পরিবেশ। বিকল তার আসল বিভৎস রূপে জঙ্গলের মাঝখানে রাস্তায় এসে দাঁড়ায়। কাল ভৈরব প্রভু একদম ঠিক কথা বলেছে। হেমরাজ্যের সীমানায় যাওয়ারই একটাই রাস্তা। কাল সকালে রাজা অরুণ যখন এদিক দিয়ে আসবে তখন সে টেরও পাবে না যে তার জন্য এখানে কি ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। বিকল তার 2 হাত ওপরের দিকে তুলে এক অদ্ভুত মায়াবী মন্ত্র পড়তে শুরু করে। তার শরীর থেকে নীল আলো ঠিকরে বের হতে থাকে এবং সেই আলো জঙ্গলের রাস্তার উপর ছড়িয়ে পড়ে একটা অদৃশ্য মায়াবী ফাঁদ তৈরি করতে শুরু করে। এই মায়াবী দেয়াল সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না। অরুণ যখনই এই মায়াবী সীমানা পার হতে যাবে তখন সে মায়াজালে আটকে পড়বে আর তার শরীরের সমস্ত রক্ত চুষে নেবে। কালকে সকাল হেমরাজ্যের জন্য শোকের সকাল হয়ে উঠবে। সকালে সূর্য সবে আকাশে উঠেছে। হেমরাজ্যের প্রাসাদের মূল ফটকের সামনে সীমানা পরিদর্শনের জন্য প্রস্তুত রাজা অরুণ এবং যোগুবাবু। সেখানে তাদের বিদায় জানাতে উপস্থিত হয়েছে মহারানী চারুলতা, জয়ামা এবং রানী মধুবালা। রাজপুত্র,
সকাল থেকে আমার মনটা কেমন যেন ছটফট করছে। কাল ভৈরব তো যে কোনো সময় নতুন কোনো চক্রান্ত করতে পারে। আপনি আর সীমানা পরিদর্শনে না গেলে কি খুব ক্ষতি হয়ে যেত? চারুলতা, রাজধর্মের কাছে নিজের ভয় বা আবেগ প্রশ্রয় দিলে চলে না। কালকের ঘটনার পর সীমানার প্রহরীরা ও প্রজারা বেশ আতঙ্কে আছে। আমি না গেলে ওদের মনের ভয় কাটবে না। তুমি একদম চিন্তা করো না। যোগু বাবা আর একদল দক্ষ প্রহরীরা আমার সাথে যাচ্ছে। অরুণ বাবা, তোমার যোগু কাকা তো তোমার সাথে যাচ্ছে, তবুও প্রাসাদের বাইরের পরিবেশটা এখন মোটেও নিরাপদ নয়। চারুমা কাল রাত থেকে প্রদীপ জ্বালিয়ে বিধাতার কাছে মঙ্গল কামনা করেছে। হ্যাঁ বাবা অরুণ, শত্রুর কোনো নির্দিষ্ট রূপ বা সময় থাকে না, তারা সুযোগের অপেক্ষায় থাকে। তোরা খুব সাবধানে যাবি আর কাজ শেষ করে দ্রুত প্রাসাদে ফিরে আসবি। যোগু বাবা, চলুন এবার আমরা সীমানার উদ্দেশ্যে রওনা দেই। বিকেলের আগেই আমরা প্রাসাদে ফিরে আসব। সুরেশপুরে ভ্যাবলার বাড়ির উঠোন। ভ্যাবলা হেমরাজ্যের চারুলতার প্রাসাদের দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত। মীরা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। ওগো, তুমি তো হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছ, কিন্তু আমার মনটা বড্ড অশুভ সংকেত দিচ্ছে গো। কাল রাত থেকে তো আমার চোখের পাতা এক হয়নি। তুমি বনের নির্জন রাস্তা দিয়ে যাবে, কিন্তু সাবধানে পা ফেলো। মীরা, তুমি মিশে মিশে এত ভয় কাছে কেন বলো তো? আমি তো আমাদের সালু দিদি আর উদন দাদার সাথে দেখা করতে যাচ্ছি। সুরেশপুর থেকে বনের রাস্তা তো আমাদের কথা পূরণ হচ্ছে না, সেখানে ভয় পাওয়ার কি আছে গো? তুমি বুঝতে পারছো না, চারু দিদি প্রাসাদ থেকে কাল ভৈরবের গুপ্তচর ধরা পড়েছে গো। সেই শত্রুরা যদি বনের রাস্তায় ঘাপটি মেরে বসে থাকে, তুমি কিন্তু কোনো অচেনা রাস্তায় পা দেবে না। আর রাস্তায় কোনো অদ্ভুত কিছু দেখলে সোজা চলে আসবে, কেমন? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতার সৎ মায়ের জ্বালা পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিংদ, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল। টিং টিং টং রট